আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো এইবার আমরা শিখবো হচ্ছে নাম্বার থিওরির লেকচার 1.2, যেখানে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক কি জিনিস এবং গ্রেটেস্ট সাধারণ গুণনীয়ক কি জিনিস, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি জিনিস এবং সাধারণ গুণনীয়ক কি জিনিস। তারপরে আমরা এই পর্বেই শিখবো হচ্ছে ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া, অর্থাৎ ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া আমরা আসলে কি করব না করব পুরো জিনিসটা আমরা এই পর্বে শিখবো। তাহলে প্রথমত ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া শেখার জন্য আমাদের কি লাগবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি জিনিস সেটা জানতে হবে। কারণ ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ার উদ্দেশ্যই হচ্ছে যে দুটো সংখ্যা বা তারও বেশি সংখ্যা যদি থাকে, আমরা তাদের মধ্যে কি নির্ণয় করব? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করব, অর্থাৎ গসাগু নির্ণয় করব। সো গসাগু জিনিসটা কি সেটা যদি আপনাকে বুঝতে হয়, সর্বপ্রথম আপনি দুইটা নাম্বার নেন। সেটা হচ্ছে একটা 18 এবং আরেকটা 48 আমি নিলাম। ওকে, এই দুটা সংখ্যার গসাগু কত? তো গসাগু বের করবেন কিভাবে? প্রথমত আমরা দেখি এর গুণনীয়ক গুলো কে কে। এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 9 এবং 18 সে নিজে। তাহলে এগুলো হচ্ছে তার গুণনীয়ক। আর 48 এর গুণনীয়ক কে? 48 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 16, তাই না? তারপর হচ্ছে 24 এবং 48। ওকে, তাহলে এগুলো হচ্ছে সব তার ডিভিজর। এটা হচ্ছে 18 এর ডিভিজর এগুলো, আর এগুলো হচ্ছে কার? 48 এর ডিভিজর বা গুণনীয়ক। ওকে, তাহলে এবার দেখো এদের মধ্যে কমন ডিভিজর কার? কমন ডিভিজর কয়টা আছে? এদের দুজনের কমন ডিভিজর কয়টা? কমন ডিভিজর কয়টা দেখো, আমরা এটাকে জিসিডি বলি। হ্যাঁ, জিসিডি, এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। তাহলে কমন ডিভিজর আসলে কয়টা দেখো। কমন ডিভিজর 18 এবং 48 এর মধ্যে 1, 2, 3 আছে। 1, 2, 3 আর 6। তাহলে এখানে হচ্ছে আমার কমন ডিভিজর কত? 18 আর 48 এর মধ্যে কমন ডিভিজর হচ্ছে 1, 2, 3 এবং 6। তাহলে এখন দেখো এই যে এই কমন ডিভিজর গুলোর মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি 6 হচ্ছে এই যে এই 48 এবং 18 এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখন ঘটনা হলো, আমরা আসলে গসাগু কাকে বলবো? গসাগু হচ্ছে দুই বা ততোধিক, এই যে এখানে একটা দুইটা, এখানে আরো অনেক বেশি হইতে পারতো, যে দুই বা ততোধিক সংখ্যার যদি কতগুলো সাধারণ গুণনীয়ক থাকে। এখন সাধারণ গুণনীয়ক কাকে বলবে বা সাধারণ গুণনীয়ক বলতে আসলে কমন ডিভিজর কাকে বলবে? যদি n সংখ্যক, ধরো a1, a2, a3 ডট 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 an, এই যে এই n সংখ্যক নাম্বার এখানে আছে, n সংখ্যক সংখ্যা এখানে আছে, পূর্ণ সংখ্যা অবশ্যই, এদের সবাইকে যদি সি একটা সংখ্যা দ্বারা ভাগ যায়, তবে আমরা সি কে বলবো এদের সবার কি? সাধারণ গুণনীয়ক বা কমন ডিভিজর। তাহলে এই সি দিয়ে যদি এরা সবাই ভাগ যায়, তাহলে আমরা এই সি কে বলবো কি? কমন ডিভিজর। যেমন দেখো এই যে 1 দ্বারা 48 এবং 18 দুইটাই ভাগ যায়, সো 1 হচ্ছে এই দুজনের কমন ডিভিজর। আবার দেখো 2 দ্বারা এই দুজনই ভাগ যায়, সো 2 হচ্ছে এই দুজনের কমন ডিভিজর। আবার 3 দ্বারা এই দুজনই ভাগ যায়, সো এই দুজনের কমন ডিভিজর 3ও। এই 6 দ্বারাও দুজনই ভাগ যায়, সো এটা 6ও কি তাদের কমন ডিভিজর। তাহলে কমন ডিভিজর মানে কি? যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি দুই বা ততোধিক সংখ্যা ভাগ যায়, তবে ওই দুই বা ততোধিক সংখ্যার জন্য ওই যে সংখ্যা দিয়ে ভাগ যায় সংখ্যাটাকে বলা হয় কমন ডিভিজর। যেমন এই যে আমি বললাম a1, a2, a3 ডট ডট an, এই যে এই n সংখ্যক নাম্বারকে যদি সি দ্বারা আলাদা আলাদা যদি ভাগ করা যায়, তাহলে আমরা বলবো হচ্ছে সি হচ্ছে এদের সবার কি? কমন ডিভিজর। এখন এই সি কি একজন হবে না? সি অনেকজন হইতে পারে। যেমন দেখো এই দুইটা সংখ্যার সি কয়টা? 1, 2, 3, 4টা, কমন ডিভিজর 4টা। তাহলে আমরা কি বললাম? আমরা কি বুঝলাম? যে কমন ডিভিজর একাধিক, অসংখ্য হইতে পারে। তাহলে কমন ডিভিজর গুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে বলবো আমরা জিসিডি। আর জিসিডি কে আমরা প্রকাশ করবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, দেন আমরা লিখবো। তাহলে এখানে কি 18 এবং 48 এর জিসিডি কত? 18 এবং 48 এর জিসিডি হচ্ছে 6। এখন এই আমরা কমন ডিভিজর বুঝলাম এবং গরিষ্ঠ কমন ডিভিজর মানে গ্রেটেস্ট কমন ডিভিজর যেটাকে বলা জিসিডি। তো এই জিসিডি এবং সিডি, এই দুটা জিনিস বোঝার পরে আমাদের এখন চলে আসবে হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সাহায্যে দুটি সংখ্যার কমন ডিভিজর নির্ণয় বা সাধারণ গুণনীয়ক, তথা আমরা এটাকে বলবো হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু নির্ণয়। তাহলে ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া বেসিক্যালি আমাদের কি নির্ধারণ করে? ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া বেসিক্যালি আমাদের দুটো সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করে। আমরা প্রথমে এই 18 এবং 48 এর গসাগুটা ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব। তো ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া কি জিনিস? ইউক্লিড বলছে যে যদি এ এবং বি দুটো নাম্বার হয়, এ এবং বি যদি দুটা নাম্বার হয় এবং বি ইজ নট ডিভিজর অফ এ, অর্থাৎ বি যদি একে যদি ভাগ না করে, অর্থাৎ বি ইজ নট ডিভিজর অফ এ, অর্থাৎ বি যদি একে ভাগ না করে, অর্থাৎ আমাদের কি
ভাগ না করে মানে কি? ভাগ না করে মানে হচ্ছে বি দ্বারা একে ভাগ করলে ভাগশেষ থাকবে। ভাগ না করার মানে কি? বি দ্বারা একে ভাগ করলে ভাগশেষ থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি, যদি এ এবং ভি দুটা পূর্ণ সংখ্যা হয়, এ এবং ভি যদি দুটা পূর্ণ সংখ্যা হয় এবং ভি যদি এ কে যদি ভাগ না করে তথা বি যদি এ এর কোনো ডিভিজর না হয়, তাহলে অবশ্যই এমন একটা সংখ্যা কিউ এবং আর বিদ্যমান থাকবে যেন আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। এখন এই যে এই লাইনটা হচ্ছে ইউক্লিডের কথাবার্তা। এখন ইউক্লিড এইখান থেকে আগাইতে এই প্রক্রিয়া আগাইতে বলছে, যদি আমরা এই প্রক্রিয়া আগাইতে থাকি তখন এই ইউক্লিডের ভাগ প্রক্রিয়া পর্যায়ক্রমে আগাইতে থাকলে সর্বশেষ অশূন্যক যেই ভাগশেষ পাবো সেই অশূন্যক ভাগশেষটাই হবে সংখ্যা দুইটার, অর্থাৎ এ বি সংখ্যা দুইটার কি গ্রেটেস্ট কমন ডিভিজার তথা জিসিডি। তো এখন এই কথাগুলো বলার আগে আমি আসলে আপনাকে একটু বইয়ের ঢঙে কথা বলি। তো বইয়ের ঢঙে কথা বলার জন্য আমাকে একটু বই ধরে কথা বলতে হবে। সো বই ধরে আমি কথা বলি। তো এখানে চলে আসেন, প্রথমে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদম। আমার প্রশ্ন কি? ইউক্লিডের ভাগ প্রক্রিয়া, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উপপাদ্য কত, সরি উপপাদ্য 3, উপপাদ্য 3 এইটা আমরা এখন এখানে পড়বো, যেটা হচ্ছে গণিত চর্চা বইয়ের, যেটা টপিকটা হচ্ছে কি ইউক্লিডের ভাগ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করো। আচ্ছা, তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ। তাহলে প্রথমত হচ্ছে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়াটা কি? ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া হচ্ছে দুইটা সংখ্যা, এদের আমরা ধরো একটা নিলাম 18 আর একটা নিলাম হচ্ছে 48। এই দুইটা সংখ্যা এরা কেউ কাউকে কি করে না, ভাগ করে না। এখানে 48 দ্বারা 18 কি বিভাজ্য নয়, 48 দ্বারা 18 বিভাজ্য নয়। তাহলে এরকম দুইটা সংখ্যার গসাগু আমরা নির্ণয় করব। তাহলে গসাগু নির্ণয় করার জন্য আমরা ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। সেই ভাগ প্রক্রিয়াটার নাম হচ্ছে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া। আর ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়ায় কি করা হয়, যে এই দুইটা সংখ্যার প্রথমে যখন আমরা ভাগ করব, যেমন ধরো 18 দিয়ে যখন আমি 48 কে ভাগ করি, তাহলে এখানে হয় 36, আর এখানে কি থাকে, এখানে থাকে 12, এখানে থাকে 2। এখন এই 12 দিয়ে আমরা আবার কাকে ভাগ করব? এই 12 দিয়ে আমরা আবার 18 কে ভাগ করব। ওকে, 18 কে ভাগ করব। তো 18 কে ভাগ করলে এখানে দেখো 12 দিয়ে 18 কে ভাগ করলে এখানে থাকে হচ্ছে 12, আর এখানে থাকে হচ্ছে কত 1, এখানে থাকে হচ্ছে 6। এখন এবার 6 দিয়ে আবার আমরা কাকে ভাগ করব? 12 কে ভাগ করব। তাহলে এবার দেখো 6 2 গুণে 12/0। তাহলে এখন দেখো এই যে এই ভাগ প্রক্রিয়ার একেবারে শেষ, এই যে এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নামই কি? ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়ার সর্বশেষ অশূন্যক ভাগশেষ কত? সর্বশেষ অশূন্যক ভাগশেষ কত? দেখো এই ভাগশেষটা শূন্য, তাহলে তার আগের ভাগশেষটা কি? অশূন্য। তাহলে এই অশূন্য ভাগশেষটাই হচ্ছে এই দুজনের জিসিডি, অর্থাৎ 18 এবং 48 এর জিসিডি কত? জিসিডি হচ্ছে 6। এই যে সর্বশেষ অশূন্য ভাগশেষ যেটা, সেটাই তাদের জিসিডি। এখন এই ভাগটা আমাদেরকে এই ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া আসলে বোঝায়। তাহলে এখানে দেখেন আমাদের এই একটা ভাগশেষ, এটাকে আমরা বলবো হচ্ছে ধরো R2। তো এখানে আমরা একবারে শুরুতে এটাকে ধরে নিলাম R1, এটাকে ধরে নিলাম R0, এরপরের ভাগশেষ যেটা আসে সেটাকে আমরা R1, সরি হ্যাঁ R0 R1, আর এটা হচ্ছে আমাদের প্রথম R1 এর পরে আসে R2, এরপরে ভাগশেষ আসে R3। তো এইভাবে আমার যদি AB হয়, এখানে তো 18 আর 48 দেওয়াতে AB লিমিটেড হয়ে গেছে। তো এখানে যদি এমন সংখ্যা হয় এদের ভাগশেষ অনেকবার আসবে, তখন আমরা এই R1 R0 R1 R2 Rn পর্যন্ত যাব, রাইট? তাহলে এখন এই ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করার জন্য আমরা এই যে অঙ্কটা করলাম, এটা আমাদের কত হেল্প করবে আমি আশা করছি আপনাদেরকে একটু পরে এটার সানে নজুল বুঝাইতে পারবো। এই জিনিসটা আমি ডিলিট না করে আমি একটু এই জিনিসটা আমার প্রয়োজনে রাখি, আমি এটা আবার ব্যবহার করব পরবর্তীতে। এটা এখানে আমি রেখে দিলাম আপনাদের সুবিধার্থে, আমি এটা এখানে রেখে দিলাম, আমরা এটা পরবর্তীতে আবার ব্যবহার করব। ওকে, সো এটা এখানে থাকুক, আমাদের এটা লাগবে, আমরা এটা দেখে দেখে কিছু কথা বলবো পরবর্তীতে। তো আমাদের প্রথম হচ্ছে বর্ণনা, তাই না? তাহলে বর্ণনা কি? মনে করি এ বি দুটি পূর্ণ সংখ্যা, এ বি কি দুটি পূর্ণ সংখ্যা, যেখানে কি করে না, বি এ কে ভাগ করে না। ওকে,
তো আমরা দুটা পূর্ণ সংখ্যা নেব এ বি, যেমন এই যে আমরা 18 আর 48 নিলাম, এরা পরস্পরকে কিন্তু ভাগ করে না, অর্থাৎ এদের সরাসরি ভাগফল আসে নাই, ভাগশেষ আসছে, সো এরা ভাগ করে না, তাহলে এ বি ভাগ করে না। তো এখন এদের লসাগু বা গসাগু বের করার জন্য আমরা ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে এ বি তো কতবারে গিয়ে যে আমার ভাগশেষ মিলবে সেটা তো আমরা বলতে পারতেছি না, যে কারণে আমরা ভাগশেষ ধরে নিব হচ্ছে আর নট, আর ওয়ান, আর টু, আর থ্রি, ডট 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 আর এন পর্যন্ত। তাহলে এখন ধরি আর নট ইকুয়ালস টু এ, আর ওয়ান ইকুয়ালস টু ভি, এবং নিম্নের সম্পর্ক দ্বারা বর্ণিত এক সেট ভাগশেষ আর টু, আর থ্রি, ডট 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 আর এন, এন প্লাস ওয়ান। তাহলে এক সেট ভাগশেষ থাকবে, যে ভাগশেষগুলো কত, যে সম্পর্কটা কি আমরা সম্পর্কটা একটু পরে বলতেছি, যে একটু আগে আমরা বলছি যে আমরা কি বলছিলাম, আমরা বলছি এ এবং ভি যদি পূর্ণ সংখ্যা হয় এবং ভি ইজ নট ডিভিজর অফ এ হয়, দেন আমরা বলতে পারি এমন একটি পূর্ণ সংখ্যা কিউ এবং দুটি পূর্ণ সংখ্যা কিউ এবং আর বিদ্যমান থাকবে যেন এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, এটা হবে, তাই না? তো এখন দেখো এই শর্ত অনুসারে, এই যে দেখো আমরা এরকম যদি লিখি যে 7 আর এদিকে ধরো হচ্ছে 2, তাহলে এই যে 2 বি কে কিন্তু একে কিন্তু ভাগ করতেছে না, অর্থাৎ এটা যদি আমার বি হয় আর যদি আমার এ হয়, তাহলে দেখো 2 কিন্তু 7 কে ভাগ করতেছে না। তাহলে অবশ্যই এমন দুইটা পূর্ণ সংখ্যা কিউ এবং আর থাকবে যেন এই দুটার মধ্যে একটা, অর্থাৎ এ এর মধ্যে বি এর মধ্যে একটা সম্পর্ক হবে এরকম, এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। তো এই যে আর হচ্ছে রিমাইন্ডার বা হচ্ছে ভাগশেষ বলা হয়, আর হচ্ছে রিমাইন্ডার তথা ভাগশেষ। তাহলে এখন এখানে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে 7 ইকুয়ালস টু 2 ইন্টু 3 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে আমার 1, তাহলে এই 1টা হচ্ছে আমার রিমাইন্ডার। আশা করছি বুঝছো এই যে এই কথাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। সো এইটাই হচ্ছে আমাদের এখানে নিম্নের সম্পর্ক, অর্থাৎ নিম্নের সম্পর্ক দ্বারা বর্ণিত যে এক সেট ভাগশেষ। তাহলে প্রত্যেক ধাপে ধাপে আমরা এক সেট ভাগশেষ পাবো, একটা একটা করে ভাগশেষ পাবো। তাহলে এখন নিম্নের সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে দেখো দেখো যেহেতু এ বি দুটি পূর্ণ সংখ্যা যেখানে বি এ কে ভাগ করে না, তাহলে আমরা বলতে পারি অবশ্যই এমন দুটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কিউ ওয়ান, আমরা কিউ বলছি এবং আর বলছি, রাইট? তো এখানে যেহেতু একই কাজ আমরা বারবার করব, সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই এমন দুটি পূর্ণ সংখ্যা কিউ ওয়ান এবং আর ওয়ান বিদ্যমান থাকবে যেন যেন আমরা বলতে পারবো যে আর নট ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এখন দেখো এখন আমাদের এখান থেকে কি দাঁড়াইলো, এখানে আমরা ধরছি কি, আমরা ধরছি আর নট ইকুয়ালস টু এ এবং আর ওয়ান ইকুয়ালস টু বি, রাইট? তাহলে আমরা বলতে পারি যে এখানে এখন যে আর নট এইটাকে ভাগ করে না কে, আর ওয়ান, এটাকে আর ওয়ান ভাগ করে না, ঠিক আছে? এটাই তো কথা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি আর নট ইকুয়ালস টু আর ওয়ান, ওই যে বি, আর নট ইকুয়ালস টু ভি। তো ভি হচ্ছে কি, ভি এর সাথে কি একটা আসে, কিউ আসে না, তাহলে এখানে হচ্ছে কিউ ওয়ান। তো সাথে একটা রিমাইন্ডার আসবে, তো রিমাইন্ডারটা এখানে কত, আমরা রিমাইন্ডার তো বলছি একগুচ্ছ রিমাইন্ডার কত, একগুচ্ছ রিমাইন্ডার হচ্ছে আমার আর টু, আর থ্রি, আর ফোর। তাহলে প্রথম রিমাইন্ডারটা হচ্ছে আর টু, তাহলে এখানে প্রথম রিমাইন্ডারটা হবে আর টু। তাহলে এই কথাটা আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে একগুচ্ছ বা এক সেট ভাগশেষ আর টু, আর থ্রি, ডট ডট আর এন এবং আর এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো অর্থাৎ তাহলে ভাগশেষ পাওয়ার জন্য ভাগ প্রক্রিয়া পুনঃ ভাগ প্রক্রিয়া বারবার প্রয়োগ করি। তাহলে বারবার প্রয়োগ করলে আমরা প্রথমে কি লিখতে পারি, ওই যে প্রথম একবারে এ আর ভি এটা নিয়ে যদি কথা বলি, তাহলে এ ইকুয়ালস টু ভি কিউ প্লাস আর, এরকমই তো কথা। তাহলে এর জায়গায় কে, এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা এর জায়গায় লিখবো হচ্ছে আর নট, বি এর জায়গায় লিখবো আর ওয়ান, আর কিউ জায়গায় লিখবো হচ্ছে কিউ ওয়ান, আর এর জায়গায় লিখবো হচ্ছে আর টু, মানে প্রথম ভাগশেষটা। তাহলে আমরা কি লিখতে পারি যে আর নট ইকুয়ালস টু, মানে এখান থেকে লেখা যায় এ ইকুয়ালস টু আর নট ইকুয়ালস টু, আমরা লিখতে পারি
ভি কিউ ওয়ান, তাই না? তাই ভি এর জায়গায় লিখবো কি আর1, তাহলে আর1 এবং সাথে আসবে কিউ1 প্লাস হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার আমরা কাকে ধরছি? আর2 কে ধরছি। তাহলে ফার্স্ট রিমাইন্ডার আর2, যেখানে আমরা অবশ্যই বলতে পারি যে আর2টা কিন্তু বি এর চাইতে ছোট এবং শূন্য থেকে বড় বা শূন্যের সমান, শূন্যের চাইতে বড় বা শূন্যের সমান হবে। তাহলে রিমাইন্ডার কখনো যে এই যে দেখো, আমরা ধরো আমি যদি ভাগ করি হচ্ছে 7কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে তো 6 আসবে, নিচে আসবে কত? 1। তাহলে এখন দেখেন এই যে এটা হচ্ছে রিমাইন্ডার, তাই না? এটা হচ্ছে রিমাইন্ডার। এখন এই রিমাইন্ডারটা কি এই 2 এর চাইতে কি বড় নাকি ছোট? নিশ্চয়ই ছোট। এবং কোনো এক সময় এরকম হইতে পারে যে 6কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 6 আসবে, এখানে 3 আসবে, এখানে 0 আসবে। এখন এই রিমাইন্ডারটা 2 থেকে ছোট নাকি 2 থেকে বড়? অবশ্যই 2 থেকে ছোট। তার মানে আমরা যাকে দিয়ে ভাগ করতেছি তার থেকে রিমাইন্ডার অলওয়েজ ছোট হবে এবং শূন্য থেকে বড় হইতে পারে, শূন্যের সমান হইতে পারে। দেখো এই যে এখানে শূন্য থেকে বড়, এখানে শূন্যের সমান হয়ে গেছে। তার মানে রিমাইন্ডার সর্বসময় বা সব সময় যাকে দিয়ে ভাগ করব তার থেকে ছোট হবে এবং শূন্য থেকে বড় বা শূন্যের সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যে আর2টা আছে, আর2টা তো এখানে রিমাইন্ডার, রাইট? তাহলে আর2 যেহেতু রিমাইন্ডারটা কার সমান? রিমাইন্ডারটা শূন্যের সমান বা শূন্য থেকে বড়, এবং যাকে দিয়ে ভাগ করছি অর্থাৎ বি কে আমার এখানে বি হচ্ছে আর1 থেকে ছোট বা হচ্ছে 0 অপেক্ষা বড় হবে। তাহলে আর1 থেকে এটা রিমাইন্ডারটা কি হবে? আর2টা আর1 থেকে ছোট হবে। তাহলে আর1 থেকে ছোট, অর্থাৎ এটা শূন্য থেকে বড় বা শূন্যের সমান। তাহলে শূন্যের সমান যদি হয়ে যায়, তাহলে আর2 যদি শূন্যের সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর সামনে যাওয়ার দরকার নেই, কারণ এটা যদি শূন্যের সমান হয়ে যায়, তাহলে তো অবশ্যই আমরা বলতে পারি যে এই যে আর1 দ্বারা আর2 বিভাজ্য। তাহলে আর2 এখানে শূন্য হওয়ার সুযোগ আসলে নেই, তো আপনাদের বইয়ের মধ্যে লেস অর ইকুয়াল দিয়ে রাখছে, তো আসলে লেস অর ইকুয়াল এখানে দেওয়াটা যৌক্তিক না, যদিও না প্রথম পদে, অর্থাৎ আর2টা শূন্যের সমান হবেই না, কারণ আমি তো বলেই আসছি আর1 আর0 কে ভাগ করে না, ভাগ না করলে অবশ্যই রিমাইন্ডার থাকবে। তার মানে এইটা অশূন্যক, মাস্ট বি অশূন্যক। তাহলে আমরা এখানে আমাদের মত প্রতিস্থাপন করব, এখানে আমরা এটা লেস অর ইকুয়াল দিব না, কেন দিব না? কারণ আমরা উপরেই বলে আসছি যে এ বি দুটি পূর্ণ সংখ্যা যেখানে বি এ কে ভাগ করে না, তাহলে বি যদি একে ভাগ না করে, তাহলে ভাই বি দ্বারা একে ভাগ করলে আমরা অবশ্যই রিমাইন্ডার পাবো। তো রিমাইন্ডারটা শূন্য তো হবে না, শূন্য হলে তো সে ভাগ করতো। তাহলে আমরা কি বলবো? এখানে সমান দেই নাই, কারণ কি পাশে লিখে দিবা যেহেতু আর1 নট ডিভিজর অফ আর2 আর0, ওকে? আর0 মানে কি এ, আর আর1 মানে কি বি, অর্থাৎ বি যেহেতু এ এর কি না ডিভিজন নয়, সো এখানে ইকুয়াল চিহ্নটা আসবে না। তোমাদের বইয়ে এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে রাখছে, সো এটা কেন আমি দিনে আশা করছি আপনারা বুঝতে পারছেন, ওকে? সো আমরা এখানে দিব না, এটা কেন দিব না ফার্স্টে লিখে দিছি যেহেতু এটা। তাহলে এখন আসো আমরা এখানে কাকে ব্যবহার করব? আমরা পরবর্তীতে এই ভাগ প্রক্রিয়াটা কিভাবে হয়, আমরা যে ওখানে লিখেছি ওই যে ভাগ প্রক্রিয়াটা, এই যে এটা যে আমরা লিখেছি 18 আর 48, এটাকে একটু আমরা ফলো করি এখানে কিভাবে হয়। এই লাইনটা আমরা একটু বোঝার জন্য আমরা এই পাশে এই নাম্বার এটা একটু ব্যবহার করব। অর্থাৎ আমার এখানে যে 18 দিয়ে আমরা কাকে 48 কে ভাগ করছি, তাহলে এখানে ছিল হচ্ছে 18 দুগুণে 36, রিমাইন্ডার ছিল 12 দিয়ে আবার আমরা কাকে ভাগ করছি? 18 কে ভাগ করছি। এখন এই 18 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 12, এখানে আসবে 6, এখানে আসবে 12, এখানে আসবে 12 এবং এখানে আসবে 2, এখানে আসবে 0। সো এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া না? তো আমরা এখান থেকে দেখেন তো একটু একবারে প্রথমে একটু খেয়াল করি, এটাকে যদি আমরা এটার সাথে মিলাই, তাহলে এটা হচ্ছে আমার ভি তথা আর1, আর এটা হচ্ছে আমার এ তথা আর0, আর এটা হচ্ছে আমার কিউ1, রাইট? তাহলে এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট রিমাইন্ডার, তার মানে আর2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি আর0 ইকুয়ালস টু আর1 ইন্টু কিউ, অর্থাৎ আমার এখানে 18 মানে আর0 হচ্ছে কি আমার 48 না, তাহলে 48 ইকুয়ালস টু 18 আর1 ইন্টু কিউ1 হচ্ছে কত 2 প্লাস হচ্ছে রিমাইন্ডার আর2 তথা 12, ওকে? দেন এখানে কি আসছে? এখানে আসছে এবার এখানে আসছে আমার 18, তাহলে এবার এখানে চলে আসবে কি 18। তাহলে এবার এই যে এখানে এই যে দেখো, প্রথম আমি 48 নিয়ে কাজ করছি না, এই ঘর নিয়ে কাজ করছি 48, পরে আবার এই ঘরে কি 18, পরে আবার এই ঘরে কি 12। তাহলে আমরা এই যে এই পাশটাতে রাখবো হচ্ছে উপরেরটাকে, তাহলে এখানে কি চলে আসবে? 18 চলে আসবে। তাহলে 18 সমান কি হবে? এই যে এবার দেখেন 18 সমান আমরা লিখতে পারবো আর2 হচ্ছে কত 12,
ইন্টু কত, ওই যে কিউ টু হচ্ছে 1 প্লাস হচ্ছে রিমাইন্ডার 6, তাই না? তারপরে এখানে চলে আসেন, আমরা এখান থেকে লিখতে পারবো, আমাদের এখানে আছে 6, তাহলে 6 ইকুয়ালস টু আমরা লিখবো কি, সরি 6 না, এখানে হবে 18, সরি এখানে হবে 12, তাহলে এখানে হবে 12 ইকুয়ালস টু 6 ইন্টু 2, 6 ইন্টু 2 প্লাস হচ্ছে 0। দেখো আর কিন্তু রিমাইন্ডার আসছে না। সো আমরা এখান থেকে কি বুঝলাম, এই যে এই ভাগ প্রক্রিয়াটাকে এইভাবে লেখা যায়। সো এখন এখানে একটু খেয়াল করো, তাহলে কি হয়, আমরা এখানে আর নট ইকুয়ালস টু পাইছি, তাহলে পরের পদে কে আসবে, পরের পদে কে আসবে, দেখো প্রথমে আমরা এ কে পাইছি, পরের পদে শুরু থেকে আসছে বি চলে আসছে না, তাহলে আমাদের এখানে প্রথমে আর নট পাইছি, পরের পদে কে চলে আসবে আর1। আর1 ইকুয়ালস টু কি হয় দেখো তো, আর1 ইকুয়ালস টু আমরা পেয়েছি আর1 ইকুয়ালস টু আর2 ইন্টু কিউ2, এই যে এটা হচ্ছে আমার কিউ2, রাইট? তাহলে এটা আমার কিউ2। তাহলে এখন দেখো এই যে আর1 ইকুয়ালস টু কিউ2, আর টু ইন্টু কিউ2 প্লাস হচ্ছে এটা কি আর3, রিমাইন্ডার 3, এটা হচ্ছে 3 নাম্বার রিমাইন্ডার, মানে এটা 2 নাম্বার রিমাইন্ডার আর কি আর3, তাহলে এটা আর2 এটা আর3, রাইট? সো আমরা এখানে এটা লিখতে পারি যে আর1 ইকুয়ালস টু আর2 কিউ2 প্লাস হচ্ছে আর3। এখন এখানে রিমাইন্ডার হচ্ছে আর3, তো আর3 কে আমরা নিশ্চয়ই বলতে পারি, আর3টা এই যে যাকে দিয়ে ভাগ করছি, আমরা আর2 দিয়েই তো ভাগ করছি, রাইট? এই যে আর2 দিয়েই তো ভাগ করছি, আর2 থেকে কি এটা বড় নাকি ছোট? নিশ্চয়ই ছোট। তাহলে আমরা বলতে পারি যে আর3টা আর2 থেকে ছোট। তাহলে আর2 থেকে কে ছোট? আর3টা ছোট। কারণ আর3টা 0 হয়ে যেতে পারে, দ্বিতীয় পদ যেহেতু হয়ে যেতে পারে, আবার 0 নাও হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে। তাহলে এই পাশটাতে 0 বা 0 থেকে বড়, আর ওই পাশটাতে আর2 থেকে ছোট। ঠিক আছে? তাহলে এই দ্বিতীয় পদ থেকে আমরা লেসর ইকুয়ালটা দিব, ওই প্রথম পদে দিব না, কারণ প্রথম পদ তো আমরা জেনেই আসছি আর1 আর2 কে ভাগ করে না, আর1 আর নট কে ভাগ করে না, তাহলে এই কথাটা আমরা বলেই আসছি। তাহলে এখানে দেখো পরেরটা কি হবে, পরেরটা হবে আর2 ইকুয়ালস টু আর3 কিউ3 প্লাস হচ্ছে আর4। একই কথা এখানকার জন্য সত্য, যে এখানে আমরা লিখব যে আর3, আর এখানে হবে হচ্ছে আর4টা আর3 থেকে ছোট, 0 থেকে বড় বা 0-র সমান। তো এইভাবে আমরা এই প্রক্রিয়াটা প্রয়োগ করতে করতে যখন আমরা সামনের দিকে আগাবো, অগ্রসর হব, তখন আমরা একটা টাইমে যে টার্মটা পাবো সেটা হচ্ছে আর এন ইকুয়ালস টু আর, আচ্ছা আমরা আর এন এর আগে আরো দুই একটা পদ বের করি। আমাদের এখানে আর এন মাইনাস টুটা বের করছে, তাহলে আর এন মাইনাস টু ইকুয়ালস টু কি হবে, দেখো আর টু যখন বের করছে এখানে আর3 আসছে, তাহলে এখানে হবে তার চেয়ে এক বড়, এখানে যায় এখানে তার চেয়ে এক বড়, তাহলে আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান প্লাস এখানে যা ওখানে তার চেয়ে 2 বড়, এখানে যা ওখানে তার চেয়ে 2 বড়, তাহলে এখানে আর এন মাইনাস টু, দ্যাট মিনস এখানে হবে প্লাস আর এন। আশা করছি বুঝছো এটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি আর এনটা হচ্ছে রিমাইন্ডার, যেটা আমি যাকে দিয়ে ভাগ করছি আর এন মাইনাস ওয়ান, সেটা থেকে ছোট হবে, আর এন মাইনাস ওয়ান থেকে ছোট হবে, 0 থেকে বড় বা 0 সমান হবে। এর পরবর্তীতে আমরা যদি লিখি যে এরকম, আমরা যদি এরকম লিখি আর এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু আর এন কিউ1, দেখো আর এন কিউ1, হ্যাঁ। তো এখানে যখন এটা লিখছি এবং প্লাস চলে আসছে 0, ধরো সাপোজ 0 চলে আসছে, তার মানে আমাদের এইটুকু আসার পরে আমরা এখন এখান থেকে কি লিখবো, তথা আর কত এন, এখানে আছে, এখানে যা এখানে তার চেয়ে 2 বেশি থাকে, তাই না? তাহলে এখানে হচ্ছে এন প্লাস ওয়ান, তাহলে আর এন প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এখন দেখো এই প্রক্রিয়াটা যখন এইটুকু চলে আসলো, এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম হচ্ছে সর্বশেষ অশূন্য রিমাইন্ডার। সর্বশেষ অশূন্য রিমাইন্ডার কত, আর এন না? এই যে এই অশূন্য রিমাইন্ডার কি আর এন, তাহলে আর এনটাই হচ্ছে এই এ এবং বি তথা আর নট এবং আর ওয়ানের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা জিসিডি বা গসাগু। তাহলে আর এনটাই কি এই এ এবং বি এর গসাগু। তাহলে এখন আমরা কি বলবো, তাহলে এই পদ্ধতির এই পদ্ধতির শেষ অশূন্যক ভাগশেষ আর এনই হবে এই প্রক্রিয়ার বা এই পদ্ধতির তে সর্বশেষ অশূন্যক।
অশূন্যক ভাগশেষ আর এন হবে এ বি এর গসাগু। আশা করছি এটা আপনি বুঝতে পারছেন। সো এইটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ার কি, এটি হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়ার যে বর্ণনা সেটা। তাহলে ইউক্লিড কি বলছে? ইউক্লিড বলছে যদি আমরা দুটা সংখ্যার ভাগ গসাগু বের করতে চাই তাহলে তাদেরকে এই প্রক্রিয়ায় অবলম্বন করে আগাইতে থাকলে আমরা সর্বশেষ অশূন্যক যে রিমাইন্ডারটা পাবো বা সর্বশেষ অশূন্যক যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষটাই হবে যে নাম্বার দুটা নিয়ে আমরা কাজ শুরু করেছি তাদের গসাগু। তো এখন আসো প্রমাণ। এখন এই প্রমাণটা প্রুফটা করার জন্য আমরা একটু এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করব। এইটা যাদের ক্লিয়ার তাদের প্রুফটা একদম চুরিতে হয়ে যাবে, এখানে কোনো ফেইনই থাকবে না। প্রমাণটা দেখো, আমরা এখানে কি বলছি, আর এন প্লাস ওয়ান কে জিরো বলছি না, তো আমরা এখানে কি লিখবো, তো যেহেতু আর এন প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এবং আর এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু আর এন কিউ এন লেখা যায়। তো এইটা যেহেতু এটা কি ইমপ্লাই করে, দ্যাট ইমপ্লাই আমরা এখান থেকে বলতে পারি যে এই আর এনটা আর এন মাইনাস ওয়ানকে ভাগ করে, এটাই তো বলতে পারি। ওই যে এ ইকুয়ালস টু যদি বি কিউ হয় তাহলে আমরা বলছি বিটা এ কে ভাগ করে, এটা আমরা জানি। তাহলে এই যে এখানে আমরা লিখছি কি আর এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু আর এন কিউ এন, যেহেতু আর এন প্লাস ওয়ান জিরো। তো এখন আমরা এখান থেকে কি বলতে পারি, এটা এই যে এ, এটা এ, এটা ধরো ভি, এটা ধরো হচ্ছে কিউ, তাহলে এ ইকুয়ালস টু ভি কিউ, তার মানে এই যে ভিটা এ কে ভাগ করে, তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি আর এন ডিভিজর অফ আর এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা দ্বারা বোঝা হচ্ছে কি আর এন কি করে, আর এন মাইনাস ওয়ান কে ভাগ করে। তার উপরের লাইনটা একটু দেখো, তার উপরের লাইনটা কি আছে, তার উপরের লাইনটা হচ্ছে আর এন মাইনাস টু। তাহলে এবং দেন আমরা কি লিখবো এরপরে, আর এন মাইনাস টু ইকুয়ালস টু আর এন মাইনাস ওয়ান কিউ এন মাইনাস ওয়ান প্লাস আর এন। এটার মানে কি, এটার মানেটা বুঝে গেলেই আপনাদের অঙ্ক শেষ, মানে এই প্রমাণটা থিওরিটা শেষ। এটার মানে হচ্ছে যে আপনি দেখেন একটু এখানে এই যে আর এন মাইনাস ওয়ান, এইটাকে আমরা একটু আগে স্বীকারোক্তি দিয়েছি কি আর এন ভাগ করে। তাহলে আর এন মাইনাস ওয়ানকে যদি আর এন ভাগ করে তাহলে কোনো একটা সংখ্যা, আমরা একবারে ক্লাস ওয়ানে পড়ছি, মানে এই চ্যাপ্টারের লেকচার ওয়ানে পড়েছি যে এ যদি মানে এ যদি বি দ্বারা বিভাজ্য হয়, এ যদি বি দ্বারা বিভাজ্য হয় তাহলে তাহলে অবশ্যই অবশ্যই এ বি সরি আমরা লেকচার ওয়ানে পড়ছি মানে উপপাদ্য একে, যে এ যদি ভি কে ভাগ করে, এ যদি ভি কে ভাগ করে তাহলে অবশ্যই অবশ্যই এ বি সি কে ভাগ করবে। অর্থাৎ এখানে আমি আরেকটা কথা বলে নিয়েছি যে এখানে আমরা এ বি সি যা দিয়েছি সবই কি, সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে ভি যদি একটা পূর্ণ সংখ্যা হয় তার সাথে যে কোনো সংখ্যা যদি গুণ করি তাহলে তার গুণফলটাকেও কি করবে, এই সংখ্যাটা ভাগ করবে যদি বি কে সে ভাগ করে। অর্থাৎ আমরা যদি বলি যে 6 কে 3 ভাগ করে, রাইট? তাহলে এখন আমি যদি বলি 6 এর সাথে 3 গুণ করছি তাহলে 18 কে কি 3 ভাগ করে না? অবশ্যই করে। তাহলে একটু খেয়াল করেন, আমরা এখানে বলছি কি আর এন মাইনাস ওয়ান কে আর এন ভাগ করে, তাহলে এই যে আর এন মাইনাস ওয়ানের সাথে একটা কিউ এন মাইনাস ওয়ান, একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, গুণ করলাম। তাহলে এই নাম্বারটাকে কি আর এন ভাগ করে কিনা? ডেফিনেটলি ভাগ করে। তাহলে এই নাম্বারটাকেও কি আর এন ভাগ করবে, কারণ কি আর এন মাইনাস ওয়ান কে সে ভাগ করে। সো আর এন মাইনাস ওয়ান কে যদি কিছু একটা দিয়ে গুণ করি সেইটাকেও কি আর এন ভাগ করবে। এই যে আমরা এই কথাটা এখানে বলছি যে এ কে যদি ভি কে যদি এ ভাগ করে তাহলে ভি এর সাথে যে কোনো নাম্বার যদি আমরা গুণ করি তাকেও এ কি করবে, ভাগ করবে। তাহলে দেখো এই যে আর এন মাইনাস ওয়ান একটা নাম্বার, এই আর এন মাইনাস ওয়ান কে যদি আর এন ভাগ করে তাহলে আর এন মাইনাস ওয়ানের সাথে একটা নাম্বারকে যদি আমরা গুণ করি সেইটাকেও আর এন কি করবে, ভাগ করবে। এখন এই নাম্বারটাকে আর এন ভাগ করে, ঠিক আছে, এই নাম্বারটাকে কি আর এন ভাগ করে। এবার এটার সাথে আমি আরেকটা আর এন যোগ করছি, তাহলে এই পুরাটাকে কি আর এন ভাগ করবে না? অবশ্যই ভাগ করবে। দেখেন এটাকে আর এন ভাগ করে আর আর এন কে তো আর এন ভাগ করবেই, তাহলে এই আর এন কে যদি আমি এটার সাথে যোগ করি, ধরো আমি এখানে বললাম যে 18, 18, তো 18 এই যে 6 কে 3 ভাগ করে, 6 কে 3 ভাগ করে, তাহলে এখানে কি 18 না? 18 কেও 3 ভাগ করে। এখন আমি যদি বলি এটার সাথে আমি 6 কে আবার যোগ করব, তাহলে কি আমি বলতে পারি না যে এই পুরাটাকেই আমার এই 3 ভাগ করে? অবশ্যই ভাগ করে, কারণ আমরা তো আগেই সিদ্ধান্ত নিয়েছি 6 কে 3 ভাগ করে, দেন 6 এর সাথে কিছু গুণ করছি, তার মানে ওইটাকেও 3 ভাগ করে। এখন 6 কে আবার সাথে যোগ করে দিয়েছি, তাহলে পুরো রেজাল্টটাকে কি 3 ভাগ করবে। তো এই কথাটাই এখানে। তো এই দেখো আর এন মাইনাস ওয়ান কে আর এন ভাগ করে,
তাহলে এই Rn-1 ইন্টু Qn-1 একটা নাম্বার দিয়ে আমি এই নাম্বারটাকে গুণ করেছি, তাহলে এই নাম্বারটাকে যদি Rn ভাগ করে তার সাথে কিছু একটা গুণ করলে সেটাকেও কি করবে, Rn ভাগ করবে। আর এটা তো Rn নিজেই, তাকে তো সে ভাগ করবেই, তাহলে এই পুরো ব্যাপারটাকে কি Rn ভাগ করে না? তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি যে Rn কাকে ভাগ করে, Rn Rn-2 কেও ভাগ করে। এই যে এই পুরো নাম্বারটাই তো হচ্ছে Rn-2, Rn-2 কেও ভাগ করে। তাহলে একইভাবে যদি আমরা আগাইতে থাকি, Rn-3 সমান কি, Rn-3 ইকুয়ালস আমরা নিশ্চয়ই জানবো Rn-2 Qn-2 প্লাস Rn, তাই তো? সরি, Rn-1 হবে, এখানে Rn-1 হবে, Rn-1 ওকে। এই যে দেখো, এই যে এইটা আসছে এখানে যোগ আকারে, এইটা যাবে এখানে যোগ আকারে, রাইট? এটাই তো হয়, এটাই হবে। সো এইটা কি ইমপ্লাই করে, দেখেন দেখেন আমাদের এই নাম্বারটা Rn-2, Rn-2 কে Rn ভাগ করে না? Rn-2 কে Rn ভাগ করে কিনা? তাহলে Rn যদি Rn-2 কে ভাগ করে, তার একটা নাম্বার গুণ আকারে আছে তার সাথে, তাহলে এই পুরো নাম্বারটাকে কি Rn ভাগ করে। তো এইটাকে Rn ভাগ করে, আর এই যে এইটাকে Rn-1 কে তো Rn ভাগ করে, এটা আমরা আগেই দেখে আসছি। তাহলে এইটাকেও Rn ভাগ করে আর এইটাকেও Rn ভাগ করে, তার মানে এই পুরো নাম্বারটাকে কি Rn ভাগ করে। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারি, Rn, আপনাদের অনেকের এই সমস্যাটা, এই জায়গাটাতে সমস্যা হবে, Rn-3। তাহলে Rn-3 কেও কি করতেছে, ভাগ করতেছে। তাহলে এইভাবে যদি আমরা আগাইতে থাকি, তাহলে Rn কি সবারই ভাগ করতেছে না? তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে এই যে দেখো, এই অনুরূপভাবে আমরা আগাইতে থাকলে কি হবে, R2 ইকুয়ালস কি হবে, R3 Q3 প্লাস হবে, এখানে কত হবে, R4, রাইট? এটাই তো হবে, এটা তো হয়ে আসছে, আমরা একবার প্রথমেই দেখেছি। সো এবার দেখো, আমরা এখান থেকেও বলতে পারি কি, দ্যাট ইমপ্লাইজ কি Rn R4 কে ভাগ করে, অর্থাৎ রিমাইন্ডারকে ভাগ করে, সরি R2 কে ভাগ করে, আমরা একটু ভুল করতেছি, Rn কাকে R2 কেও ভাগ করে। এই যে এখানে আমরা Rn-3 কে ভাগ করে বলছি, সো এখান থেকে বলতেছি R2 কে ভাগ করে, এবং R1 ইকুয়ালস টু R2 Q2 প্লাস R3, দ্যাট ইমপ্লাইজ Rn R1 কেও ভাগ করে। তাহলে আমরা সর্বশেষ কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি R0 ইকুয়ালস টু R1 Q1 প্লাস R2, দ্যাট ইমপ্লাইজ Rn কাকে R0 কেও ভাগ করে। তাহলে আমরা কি পেলাম, এই যে Rnটা সবগুলো রিমাইন্ডারকে ভাগ করতেছে না, সবগুলো ভাজককে সে ভাগ করতেছে না, তাহলে সবগুলো ভাজককে যেহেতু সে ভাগ করতেছে, তাহলে আমরা কি বুঝতেছি, Rn হচ্ছে কি, আমরা পেলাম হচ্ছে Rnটা হচ্ছে একটা কি, সাধারণ ভাজক, তাই তো? সাধারণ ভাজক। তাহলে অর্থাৎ Rn হলো ইকুয়ালস টু R0 R1 এর সাধারণ ভাজক, ওকে? ভাজক। এবার আসো, এটাকে আমরা গরিষ্ঠ প্রমাণ করবো, রাইট? এটা গরিষ্ঠ সাধারণ ভাজক বা সাধারণ ভাজক বা সাধারণ গুণনীয়ক বলতে পারি, সাধারণ গুণনীয়ক বা সাধারণ ভাজক একই কথা। তো এখন আমাদের দেখাইতে হবে এটা গরিষ্ঠ বা এটা হচ্ছে সর্বাধিক। তো সর্বাধিক দেখানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা ধরে নিব এটা আরেকটা ভাজক আছে, আবার মনে করি এ এবং বি এর যে কোনো সাধারণ ভাজক ডি। হ্যাঁ, তাহলে এ বি এর সে যে কোনো সাধারণ ভাজক আমরা ডি ধরে নিয়েছি। তো আমরা এখন দেখাবো যে Rn যেটা আমরা পাইছি সেটা হচ্ছে এ বি এর একটা ভাজক ছিল, সাধারণ ভাজক। এখন আমরা দেখাবো এই যে ডিটা হচ্ছে যে কোনো সাধারণ ভাজক, তাই না? যে কোনো মানে কি, এ বি এর যতগুলো ভাজক আছে তাদের যে কোনোটা হইতে পারে। তো এখন আমরা দেখাবো কি, এখন আমরা দেখাবো Rnটা এই ডি এর চাইতে বড় বা ডি এর সমান। তো ডি থেকে যদি Rnটা বড় হয়ে যায়, তাহলে অবশ্যই এটা হচ্ছে গরিষ্ঠ। সমান হলে ডি এবং Rn একই জিনিস, আমরা বলতে পারি অবশ্যই Rn তখন গরিষ্ঠ। তাহলে আমাদের এখন এটা দেখাইতে হবে, ঠিক আছে? এখন দেখো, এটা ডি যেহেতু এ বি এর সাধারণ ভাজক, তাহলে আমরা বলতে পারি ডি ডিভিজর অফ এ এবং ডি ডিভিজর অফ বি, ঠিক আছে? বা ডি ডিভিজর অফ
আর নট এবং ডি ডিভিজর অফ আর ওয়ান। এটা হচ্ছে আমার ওই যে এ এর মান আর নট, বি এর মান আর ওয়ান আমি ধরছি, সেটার উপর বেস করে আমি এখানে বসিয়ে দিয়েছি। কিন্তু আমরা কি জানি, কিন্তু উই নো আর নট ইকুয়ালস টু আর ওয়ান কিউ ওয়ান প্লাস আর টু। এখন দেখো এই ডিটা আর নট কেও ভাগ করে, ডিটা আর ওয়ান কেও ভাগ করে। তাহলে দেখো সে আর নট কেও ভাগ করে, সে আর ওয়ান কেও ভাগ করে, তার মানে এই আর ওয়ান কিউ ওয়ান কেও সে ভাগ করে। তাহলে আর ওয়ান কিউ ওয়ান কেও যদি সে ভাগ করে এবং এই আর নট কেও যদি সে ভাগ করে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো সে এইটাকে ভাগ করে, এটাকে ভাগ করা মানে কি এই পাশ পুরাটাকে ভাগ করে, এই পাশ পুরাটাকে ভাগ করে, কারণ এইটাকে ভাগ করা মানে কি এইটাই তো এইটা। এখন এইটাকে ভাগ করে আবার এখানের এই অংশটাকেও ভাগ করে, তাহলে এইটাকে কি ভাগ না করে উপায় আছে? উপায় আছে, যেহেতু এই পাশটাকে সে ভাগ করে, এই যে আর নটকে ডি ভাগ করে এবং এইটাকেও সে ভাগ করে, যেহেতু আর ওয়ানকে সে ভাগ করে আর ওয়ানের যে কোনো গুণিতককেও সে ভাগ করবে, বিকজ আমরা জানি যে এ যদি বি কে ভাগ করে তাহলে এ অবশ্যই বি সি কেও ভাগ করবে। তাহলে দেখো এই যে ডি যদি আর ওয়ান কে ভাগ করে তাহলে ডি আর ওয়ান কিউ ওয়ান কেও কি করবে? ভাগ করবে। তাহলে দেখো এইটাকে ভাগ করে ডি এবং এইটাকেও ভাগ করে, তার মানে সে এটাকে ভাগ করতে বাধ্য, কারণ এটাকে ভাগ না করলে তো সে এই পাশে ভাগ করবে না, আর এই পাশে ভাগ না করলে এই পাশে ভাগ কি করে করে? যেহেতু এই পাশের এই আর নটকে সে ভাগ করে, যেহেতু আমরা ধরে নিছি এ আর বি এর কমন ডিভিজর হচ্ছে ডি, সো এ কে সে ভাগ করবে, বি কেও সে ভাগ করবে। তাহলে এ কে ভাগ করা মানে কি আর নটকে ভাগ করা, অর্থাৎ এই পাশকে ভাগ করা, আর বি কে ভাগ করা মানে হচ্ছে এটাকে ভাগ করা আর ওয়ান এবং কি ওয়ান কে ভাগ করা। এখন এইটাকে ভাগ করে এটাকে ভাগ করে, তাহলে এই পাশ আর এই পাশ সমান যেহেতু, তাহলে এটাকে সে ভাগ না করে তো উপায় নেই, এটাকে তো ভাগ করতে সে বাধ্য। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডি অবশ্যই অবশ্যই আর টু কেও ভাগ করে। তাহলে অনুরূপভাবে ডি আর থ্রি, ডি আর ফোর ডট 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 ডি আর এন। এখন দেখো সে সবাইরে ভাগ, এখন দেখো সে এখানে সবগুলা ডিভিজরকে ভাগ করতেছে, হ্যাঁ সবগুলা রিমাইন্ডারকে ভাগ করতেছে, সবগুলা রিমাইন্ডার আর টু আর থ্রি আর ফোর আর এন কে ভাগ করতেছে। এখন আর এন কে পর্যন্ত সে ভাগ করতেছে, তাহলে এখন দেখো আমরা এই আর এন কে যদি সে ভাগ করে, আর এন কে যদি সে ভাগ করে, এটা থেকে তুমি কি বুঝতেছ? সে কি আর এন এর চাইতে বড় হইতে পারে? কোনো একটা সংখ্যা, ধরো আমি বলছি এ যদি বি কে ভাগ করে এবং বি যদি এ কে ভাগ করে, দেন শুধু হবে এ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। এইটা হচ্ছে কথা। আর এরকম যদি হয় যে, যদি এরকম হয় যে আমার হচ্ছে এ বি কে ভাগ করে, এ বি কে ভাগ করে, এটার মানে হচ্ছে অবশ্যই ভি ইকুয়ালস টু এ কিউ, রাইট? এটাই তো ছিল। অথবা আমাদের যখন বি এখানে এ ছিল তখন আমরা বলছি দ্যাট ইমপ্লাইজ এ ইকুয়ালস টু বি কিউ, রাইট? এমনই তো। তো এইটার মানে কি? এটার মানে এই যে কিউটা না গুণ করলে এটা অবশ্যই বড়, কিউটা যদি না থাকে তাহলে এ আর বি সমান হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি। আর এমন হইতে পারে ধরো টু আর টু এরকম হলে আমরা কি বলতে পারি? এরকম হলে টু আর টু সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে টু ইকুয়ালস টু টু ইন্টু ওয়ান। তার মানে এই যে এই ভিটা অনেক ক্ষেত্রে এর সমান হইতে পারে এবং এর ছোট হইতে পারে, বড় হওয়ার চান্স নেই। তাহলে ডি যেহেতু আর এন কে ভাগ করে, দ্যাট ইমপ্লাইজ হোয়াট? দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারি ডি লেস অর ইকুয়াল আর এন, ডি লেস অর ইকুয়াল আর এন। এখন আর এন তো হচ্ছে এ বি এর একটা কমন ডিভিজর, তাহলে আমরা কি বলতে পারি? আর এন যেহেতু কমন ডিভিজর আর ডি যেহেতু যে কোনো আরবিট্রারি কমন ডিভিজর, তাহলে আমরা দেখলাম ডি এবং আর এন এর মধ্যে সম্পর্ক হচ্ছে, ডিটা আর এন এর ছোট বা ডিটা আর এন এর সমান। তাহলে এখানের মধ্যে যেহেতু ডি যে কোনো আরবিট্রারি কমন ডিভিজর, তার চাইতে বড় একটা কমন ডিভিজর আমরা পাইছি যেটা হচ্ছে আর এন, অর্থাৎ আমরা বলতে পারি আর এনটা হচ্ছে কি গরিষ্ঠ কমন ডিভিজর। অর্থাৎ কমন ডিভিজর আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখাই এ কমা বি ইকুয়ালস টু আর এন। এটা আসলে এটাই প্রমাণ করে, ঠিক আছে? যেহেতু আর এন হচ্ছে এ বি এর একটা কমন ডিভিজর, ডি হচ্ছে যে কোনো আরবিট্রারি কমন ডিভিজর, মানে হচ্ছে যে কোনোটা তাদের কমন ডিভিজর যতগুলো আছে তাদের যে কোনোটা, দেখা গেল সেই কমন ডিভিজরটা যে কোনো কমন ডিভিজর তার এই আর এন কে ভাগ করতেছে, তো আর এন তো তার একটা কমন ডিভিজর, তো আর এন কে যেহেতু এটা ভাগ করতেছে তার মানে
আর এন এটার চাইতে ছোট হওয়ার চান্স নেই, হয় এটা বড় অথবা এটা সমান হবে। সমান কখন হবে? যখন এই যে এরকম কেস আসবে, আর সব সময় সে বড় হবে। সো আমরা বলতে পারি এইটা যেহেতু আর এন যেহেতু এবি এর কমন ডিভিজর, ডিও যেহেতু কমন ডিভিজর, সো এদের মধ্যে বড় হচ্ছে আর এন, সুতরাং আর এন হচ্ছে এদের কমন ডিভিজর বা গ্রেটেস্ট কমন ডিভিজর। আশা করছি আমরা এই থিওরামটা সবাই বুঝে গেছি। এটা হচ্ছে ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যে দুটি সংখ্যার ভাগফল দুটি সংখ্যার মধ্যে গসাগু নির্ণয়ের জন্য ইউক্লিডিয়ান ভাগ প্রক্রিয়ার বর্ণনা এবং প্রমাণ। তো আমরা সবাই এই থিওরামটা পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়বো এবং এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি, এটা কোনোভাবে মিস দিয়ে যাবেন না। ধন্যবাদ, পরের পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।